গল্প শেষ হেমন্তের গোধূলি। শেষ পর্ব। লেখনীতে আশফিয়া রহমান। অর্ণবের ফোন বাজছে। ও ঘরে নেই। বিনিতা একবার দেখার চেষ্টা করলো কে ফোন করেছে। স্ক্রিনে নাম ভেসে উঠছে সাফিন। একবার ভাবলো ধরবে কিনা, একবার ভাবলো কলটা রিসিভ করবে কিনা। পরক্ষণেই মনে হলো না থাক। কলটা কেটে যাওয়ার আগ মুহূর্তে অর্ণব টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। কে কল দিয়েছে? সাফিন ভাই। আচ্ছা। অর্ণব ফোনটা হাতে নিয়ে দেখে মিসড কল। এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর হাসলো। ওর বিয়ে বলে কথা। এই কদিনে ওর চেয়ে বেশি এক্সাইটেড মনে হয় কেউ নেই। বিনিতা একটু তাকিয়ে বলল, রূপন্তী বলছিল কয়েকদিনের মধ্যেই ডেট ফাইনাল হবার কথা। সেটা জানাতেই বোধ হয় কল দিচ্ছে। অর্ণব কল ব্যাক করলো। হ্যাঁ সাফিন বল। কেমন আছিস তোরা? আছি। বিনিতার শরীরটা খারাপ। কেন? কি হয়েছে? জ্বর এসেছে? বেশি সিরিয়াস? এখন কি অবস্থা? রাতে বাড়াবাড়ি হয়েছিল, এখন মোটামুটি আছে। জানালিও না একবার। অর্ণব একটু থেমে গলাটা নিচু করল। জানানোর মতো পরিস্থিতিতেই ছিলাম না রে। সাফিন নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, এখন যদি কিছু দরকার হয় বলিস, আমি একটুও দেরি করব না। থ্যাঙ্কস রে। তারপর বল ডেট ফাইনাল হলো? হ্যাঁ। শুক্রবার। শুক্রবার মানে এই সপ্তাহেই? হুম। মাত্র 5 দিন বাকি। আচ্ছা। শুক্রবার ভালো দিন। যাক, কংগ্রাচুলেশন বন্ধু। তোর এত দিনের অপেক্ষা শেষ হচ্ছে তাহলে। হ্যাঁ রে, বিশ্বাস কর, এখনো যেন স্বপ্নই লাগছে। এক মুহূর্তের নীরবতা। অর্ণব চোখ রাখল বিছানায় শুয়ে বই পড়তে থাকা বিনিতার দিকে। তারপর আস্তে করে বলল, আচ্ছা সাফিন, কারো জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলাটা কি ভালোবাসা? ওপাশে সাফিন থমকে গেল, তারপর মৃদু গলায় বলল, ভালোবাসা না হলে কেউ কেন বদলাবে? অর্ণব কিছু বলল না। সাফিন এক মুহূর্ত পর বলল, কি ব্যাপার? হঠাৎ এই কথা? ডক্টর অর্ণব এহসান কি প্রেমে প্রেমে পড়লেন নাকি? আমি জানি না। তোর অবস্থা তো দেখি গুরুতর। বিনিতাকে বলেছিস? না, কিছু বলিনি এখনো। আগে ও সুস্থ হোক, পরেরটা পরে দেখা যাবে। তুই না একটা অদ্ভুত মানুষ। একদিকে এতটা কেয়ার করছিস, অথচ মুখে স্বীকার করছিস না যে ভালোবাসিস। অর্ণব হাসল। প্রেম ভালোবাসা বুঝি না রে সাফিন, আমি শুধু চাই ওর যেন আর কষ্ট না হয়। ওপাশে সাফিন চুপ করে গেল কয়েক সেকেন্ড। তারপর নরম গলায় বলল, ভালোবাসা বুঝিস না বলেই তোর যত দ্বিধা। তুই যা করছিস সেটাকে আমরা ভালোবাসা নামেই ডাকি। অর্ণব আর কোনো উত্তর দিল না। ফোনের ওপাশে এক মুহূর্তের নিঃশব্দতা, তারপরে সাফিনী ভাঙল সেটা। ভাই, আমার পাশে দাঁড়ানোর দায়িত্বটাও কিন্তু তোর। শুক্রবার কিন্তু আর বেশি দূরে না। অর্ণব হেসে বলল, হ্যাঁ রে, আছি তো। কনের বান্ধবীর খেয়াল রাখাও তো আমার বিরাট দায়িত্ব, বুঝলি? সাফিন হেসে উঠল। ভালো বলছিস। তোর দায়িত্ব কিন্তু ডাবল, বরপক্ষ কনেপক্ষ। অর্ণব এবার একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি শুধু চাই ও হাসুক। মন খুলে হাসুক, আমার আর কিচ্ছু লাগবে না। বিনিতা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রান্নাঘরে এল। শারীরিকভাবে ও এখন অনেকটাই ভালো বোধ করছে, কিন্তু শরীর এখনো একটু দুর্বল। মনটা কেমন কফি কফি করছে, তাই কফি বানাতে রান্নাঘরে এসেছে ও। ক্যাবিনেট খুলে কফির জারটা বের করতে গিয়ে একবার যেন একটু দুলে উঠল শরীরটা। থেমে গেল ও। এক হাত বাড়িয়ে কাউন্টার ধরে কিছুক্ষণ দাঁড়ালো, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। তারপর আলমারির ওপরে রাখা একটা কাচের জারে বিস্কুট ছিল, সেটাই নিতে গিয়ে একটু উঁচুতে হাত বাড়ালো। আর তখনই শরীরটা আবারও কেঁপে উঠল ওর, জারের মুখে হাত রাখতে না রাখতেই ভারসাম্য হারিয়ে ফেলল। জারটা হাতছাড়া হয়ে পড়ে যাওয়ার আগেই এক জোড়া শক্তপোক্ত হাত পেছনে থেকে ধরে ফেলল ওকে। আপনি আবার এখানে কি করছেন? চিন্তিত গলায় বলল অর্ণব। বিনিতা একটু ইতস্তত করে বলল, আমি একটু কফি খেতে ইচ্ছা করছিল। আমাকে বললেই হতো, তাই না? আপনি তো কথা বলছিলেন। অর্ণব ধীরে ধীরে ওকে ঘুরিয়ে মুখোমুখি করল। দুহাতে উঁচু করে বসিয়ে দিল কিচেন কাউন্টারের উপর। বিনিতা মুখ নামিয়ে ফেলল। অর্ণবর কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। আপনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। নরম কণ্ঠে বলল ও, নিজের প্রতি এতটা উদাসীন কেন? বিনিতা চোখ নামিয়ে রইল।
নিচু গলায় বলল, আমি শুধু কফি বানাতে চেয়েছিলাম। এক মুহূর্ত চুপ করে থাকলো অর্ণব। তারপর সামনে এগিয়ে এল আরো এক ধাপ। ওর কণ্ঠ এবার একটু থেমে থেমে উচ্চারণ করল, আপনি জানেন না আপনার খেয়াল রাখা কতটা কঠিন যখন আপনি নিজেই নিজের যত্ন নেন না। অর্ণব এক মুহূর্ত থেমে ওর চোখে চোখ রাখল এবার। ওর চোখে ক্লান্তি, কিন্তু সেই পুরনো দীপ্তিটা যেন কোথাও রয়ে গেছে। ওদের মাঝে দূরত্ব তখন খুবই সামান্য। অর্ণব হাত বাড়িয়ে ওর গালের পাশে আঙুল রাখল। বিনিতা চোখ সরাতে চাইল, কিন্তু পারল না। অর্ণব ধীরে এগিয়ে এলো। আর তারপরের মুহূর্তে ওর ঠোঁট এসে ছুঁল বিনিতার ঠোঁট। কোনো তাড়াহুড়ো ছাড়া, খুব স্নিগ্ধ, মৃদু, নিঃশব্দ একটা চুম্বন যেন ঠিক এক কাপ কফির মতো শরীরের ভেতরে ছড়িয়ে দেয় উষ্ণতার রেশ। বিনিতা চোখ বন্ধ করল। তুলতুলে শরীরটা কেঁপে উঠল এহেন স্পর্শে। ওর দুই হাত সজোরে আঁকড়ে ধরল অর্ণবের হাতের কবজি। অর্ণবের দুই হাত তখনও ওর গালে স্থির। এই কয়েক সেকেন্ডে যেন থমকে গেছে সময়। একটু পর ধীরে ধীরে সরে এল অর্ণব। বিনিতা চোখ মেলল আস্তে আস্তে। জানলার বাইরে কোনো পাখি ডেকে উঠল হঠাৎ। অর্ণব ওর চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়াল। কফিটা আমি বানাচ্ছি। ইউ জাস্ট স্টে হেয়ার। স্বাভাবিক গলায় বলল ও, যেন কিছুই হয়নি। বিনিতা চুপ করে রইল। শুধু একটা আলতো হাসির রেখা খেলে গেল ওর ঠোঁটের কোণে। ছাদের চারপাশ জুড়ে আলোকসজ্জা। সাদা ফেইরি লাইটসগুলো যেন রাতের অন্ধকারে তারার মেলা বসিয়েছে। ছাদের মাঝখানে ফুল আর রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে স্টেজ। স্টেজের এক পাশে বসেছে রূপন্তী, গায়ে জড়িয়েছে হলুদ কমলা রঙের লেহেঙ্গা, তার সাথে শোভা পাচ্ছে রজনীগন্ধা আর গোলাপের গহনা। অন্য পাশে বসেছে সাফিন, ওর গায়ে সাদা পাঞ্জাবির উপর হালকা সবুজ কোটি। ওদের চারপাশে দুই পরিবারের সব আত্মীয় স্বজন, কাজিন বন্ধু বান্ধব, সবাই মিলে হাসাহাসি, খোঁচাখুচি আর রসিকতায় মাতোয়ারা। ফটোগ্রাফার ডিএসএলআরে ব্যস্ত প্রতিটা মুহূর্ত বন্দি করতে। এই যে সাফিন ভাই, একটু হাসুন তো। মনে হচ্ছে আপনাকে জোর করে এখানে বসানো হয়েছে। হাসতে হাসতে বলে ওঠে রূপন্তীর ছোট মামাতো বোন। সাফিন বলল, হাসব কিভাবে? এত মানুষ। রূপন্তী একটু তাকালেই তো গলা শুকিয়ে যাচ্ছে। রূপন্তী ভেঙচি কেটে ফিসফিস করল, নাটক। এক কোণায় দাঁড়িয়ে বিনিতা পুরো দৃশ্য দেখে মুগ্ধ হল। শেষ পর্যন্ত ওদের ভালোবাসা চিরস্থায়ী বন্ধনের রূপ নিতে চলেছে। অর্ণব আশেপাশে নেই। ওকে এখানে দাঁড় করিয়ে কোথায় যেন গিয়েছে। অনেকক্ষণ ধরে একটা ছেলে এদিকেই দিকে তাকিয়ে আছে। অস্বস্তি বোধ করছে বিনিতা। অস্বস্তি নিয়ে বিনিতা একটু সরে ছাদের কর্নারের কাছে একটা ছোট্ট টেবিলের পাশে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। ছেলেটা এখনো তাকিয়ে আছে। স্পষ্ট বুঝতে পারছে ও। ভিড়ের মধ্যেও যেন চোখে চোখ পড়ে যাচ্ছে বারবার। বিনিতার কপালে ভাঁজ পড়ল। ছেলেটার দৃষ্টি এখনো এদিকেই। কয়েকবার চোখ পড়ে যাওয়ার পরেও সে চোখ সরায়নি। এবার ছেলেটা ওর দিকে এগিয়ে এল। আপনি কি রূপন্তীর বন্ধুবান্ধবদের দিক থেকে? জি। বিনিতা সহজভাবে উত্তর দিল। ছেলেটা এবার একটু হাসল। মানে, এতক্ষণ ধরে দেখছিলাম আপনার চেহারা বেশ পরিচিত লাগছিল। আগেও কি কোথাও দেখা হয়েছে? বিনিতা কপাল কুঁচকে তাকালো। গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল। মনে হয় না। ও হয়তো মনে ভুল। সরি। বাই দ্য ওয়ে, আমি রূপন্তীর কাজিন। ও আচ্ছা, ছোট্ট করে বলল বিনিতা। ছেলেটা একটু হালকা ভঙ্গিতে হাসল। আপনার নামটা জানতে পারি? বিনিতা এবার স্পষ্টতই বিরক্ত হল, তবে চেহারায় প্রকাশ করল না। বিনিতা। আর আমি এখানে একটু ফ্রেশ এয়ার নিচ্ছিলাম, প্লিজ একা থাকতে দিলে ভালো হয়। ছেলেটা হালকা হেসে বলল, আরে না না, বুঝতেই পারছি আপনি একটু অন্যরকম, চুপচাপ ধরনের। আমার এরকম মানুষদের বেশ ভালো লাগে। কথা শেষ হওয়ার আগেই কারো ছায়া এসে পড়ল ওদের মাঝে। একটা গম্ভীর কণ্ঠ শুনল বিনিতা। বিনিতা, আপনাকে খুঁজছিলাম। ও মাথা ঘুরিয়ে তাকালো অর্ণব। অর্ণব ছেলেটার দিকে একবার তাকালো, ঠোঁটের কোণায় খেলে গেল পাতলা একটা হাসির রেখা। তারপর বিনিতার চোখে চোখ রেখে সহজ গলায় বলল, এসো। তারপর এক পলক ছেলেটার দিকে তাকালো, এক্সকিউজ, আসো, ব্রাদার। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বিনিতার হাতটা ধরল ও। বিনিতা থমকে গেল খানিকটা। ছেলেটা তখনও দাঁড়িয়ে আছে অপ্রস্তুত ভঙ্গিতে, কিছু বলার চেষ্টা করছিল বোধহয়। কিন্তু অর্ণব আর একবারও মাথা ঘোরাল না ওদিকে।
বিনিতাকে নিয়ে ধীরে ধীরে হাঁটা দিল। চাঁদের মৃদু আলো আর ফেরি লাইটসের কৃত্রিম আলোয় আলোকিত ছাদের প্রান্তে হেঁটে যেতে যেতে অর্ণব মৃদুস্বরে বলল, এইসব ব্রাদারদের আমি খুব একটা পছন্দ করি না। বিনিতা একটু হেসে বলল, তবে আপনি বেশ ভালো সামলালেন। থ্যাঙ্কস। অর্ণব ওর দিকে না তাকিয়ে বলল, এখানে থ্যাঙ্কস বলার কি হলো? আমার বউকে কেউ বিরক্ত করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব? সেটা তো সম্ভব না, তাই না? অর্ণবের আচমকা এমন বউ সম্বোধনে বিনিতা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। অর্ণব হঠাৎ বলল, জানেন, লজ্জা পেলে আপনার ফুলো ফুলো গাল দুটো এমন কিউট দেখায়, মনে হয় টুপ করে খেয়ে ফেলি। বিনিতা চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ও যেন বিশ্বাসই করতে পারছে না অর্ণব এভাবে এমন কথা বলেছে। আপনি কি বললেন? অর্ণব কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, একদম সত্যি কথা বলেছি। আমার তো অনেক কষ্ট করে নিজেকে সামলাতে হয়, আপনি জানেন না। বিনিতার গাল টুক করে লাল হয়ে গেল এবার। কি বলবে ভেবে পেল না। তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো ও। অর্ণবর লজ্জায় পলাশরাঙা হওয়া মুখটা দেখার লোভ সামলাতে পারল না। তাই কোনো একটা ছুতো ধরে বলল, বিনিতা, আপনার কপালের টিপটা মনে হয় একপাশে সরে গেছে। দেখি। বিনিতা অবাক হয়ে তাকালো। তাই? অর্ণব ওর মুখের কাছে ঝুঁকে চোখ রাখল ওর কপালে, তারপর খুব যত্ন করে ওর কপালের টিপটা তুলে আবার পরিয়ে দিল আগের জায়গায়। তারপর ফিসফিস করে বলল, এবার ঠিক আছে। বউ বউ লাগছে। কিরে ব্যাটা, আমার বিয়েতে এসে নিজেই রোমাঞ্চ শুরু করে দিয়েছিস। সাফিনের গম্ভীর কণ্ঠস্বরে ধ্যান ভাঙল দুজনের। বিনিতা চমকে একপাশে সরে গেল, আর অর্ণব কাঁধ ঝাঁকিয়ে দুষ্টু হাসি হেসে বলল, তুই তো বলেছিলি, জীবনের স্পেশাল মুহূর্তগুলো মন দিয়ে উপভোগ করতে হয়। সেটাই করছিলাম। আচ্ছা, আমার বিয়েতে রোমাঞ্চ করতে হলে নিউলি ম্যারিড কাপলদের জন্য আলাদা কর্নার দেয়, নাকি? রূপন্তী পেছনে থেকে এসে যোগ দিল। প্রাইভেট রোমান্স জোন। অর্ণব এক ভুরু তুলে তাকালো। জনটন লাগবে না। প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ কর ব্যাটা। বাসায় যাব। দেরি হয়ে যাচ্ছে। বিয়ে আমার, অথচ রোমাঞ্চ করার জন্য অধৈর্য হয়ে গেছিস তুই, কি আশ্চর্য! তুই তো এমন ছিলি না। এ কি অধঃপতন হলো তোর? ভ্রু নাচাতে নাচাতে বলল সাফিন। অর্ণব চোখ পাকালো, চুপ কর বেয়াদব। আমার বউ লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছিস না? রূপন্তী কনুই দিয়ে সাফিনকে খোঁচা দিল। চলো চলো, ওদের একটু স্পেস দিই, দেখছো না? বিনিতা লজ্জায় রীতিমতো লালনীল হয়ে যাচ্ছে। রূপন্তীরা চলে যেতেই অর্ণবের দিকে চোখ পাকিয়ে তাকালো বিনিতা। কোমরে দুহাত রেখে শাসানোর সুরে বলল, এটা কি হলো? এরকম নির্লজ্জ কথাবার্তার মানে কি? অর্ণব মেকি ভয় পাওয়ার ভান করল। আমি আবার কি করলাম? বউকে একটু ভালোবাসা দেখালেই যদি নির্লজ্জ হয়ে যাই তাহলে তো সমস্যা। বিনিতা গম্ভীর মুখে তাকিয়ে রইল, কিন্তু চোখের কোণায় লুকোনো হাসিটা প্রায় ধরা পড়েই যাচ্ছিল ওর। অর্ণব এবার একটু কাছে এগিয়ে এসে চোখ টিপে বলল, প্রোগ্রাম তো প্রায় শেষ। চলেন বাসায় যাই। বিনিতার মুখে তখনও রাগমিশ্রিত লজ্জার ছায়া। নির্লজ্জ লোক, মুখ ঘুরিয়ে ফিসফিসিয়ে বলল ও। তারপর অর্ণবের দিকে ঘুরে তাকালো, আপনি একদমই আগের মতো নেই, জানেন। অর্ণব হাসল চুপচাপ। তারপর হাসি বন্ধ করে এক হাত পকেটে ঢুকিয়ে গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, ইটস কল্ড দ্য সাইড ইফেক্ট অফ ম্যারিড লাইফ। বিনিতা হেসে ফেলল এবার। অর্ণব তখন আবার বলল, প্রোগ্রাম প্রায় শেষ। চলেন ম্যাডাম, আজকে রাতের শেষটুকু একটু স্পেশালভাবে কাটাতে চাই। অর্ণবের কথায় মুখ লুকিয়ে হেসে ফেলল বিনিতা। কিছু না বলে ওর বিশাল হাতটা নিজের হাতের ছোট্ট মুঠোয় নিয়ে টেনে ধরল, যেন নিঃশব্দে বোঝাতে চাইছে, চলো, আর দেরি নয়। রাতের শহর তখন অনেকটাই নীরব, দূর থেকে কিছুক্ষণ পরপর ভেসে আসছে দু একটা গাড়ির শব্দ। শহরের ব্যস্ততা যেন আজ ঝিমিয়ে পড়েছে বড্ড তাড়াতাড়ি। গাড়িতে বসে অর্ণব বিনিতার দিকে একপল তাকিয়ে বলল, কোথায় যাবেন বলেন, মিসেস অর্ণব? বিনিতা জানালার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, বাতাসে ওর চুল উড়ছে অল্প অল্প। ঠান্ডা বাতাসটা বেশ ভালো লাগছে। বাতাসে ওর শাড়ির আঁচল খানিকটা এলোমেলো হয়ে গেছে। আঁচলটা ঠিক করতে করতে ও বলল, দূরে কোথাও যেতে ইচ্ছে করছে। নিরিবিলি কোন জায়গায় যেখানে শুধু আপনি আমি আর নিস্তব্ধতা।
অর্ণব হেসে গিয়ার চেঞ্জ করল। ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে লং ড্রাইভের নাম করে একটা ছোট্ট মুন্ডেট প্ল্যান হয়ে যাক। গাড়ি শহরের আলোয়াধারির ভেতর দিয়ে ছুটে চলল। গাড়ির এফএমটা অন করল অর্ণব। একটা পুরনো রোমান্টিক বাংলা গান চলছিল তখন। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। অর্ণব বিনিতার দিকে এক পলক তাকালো, তারপর সামনের দিকে দৃষ্টি ফেলে বলল, এই রাতটা শুধু আমাদের, তাই না? বিনিতা মাথা হেলিয়ে বলল, হু, শুধু আমাদের। অর্ণব এক হাতে স্টিয়ারিং ধরে রেখে অন্য হাতে বিনিতার হাতটা আস্তে করে নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুরল। গানটা বাজছে তখনও। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। বিনিতা জানালা থেকে মুখ ঘুরিয়ে এবার চোখ রাখল অর্ণবের দিকে। হঠাৎ করেই সময়টা যেন খুব ধীরে চলতে শুরু করল। গাড়ি তখন জানালার বাইরের আলোয়াধারির গাছপালা, হলদে নিয়ন বাতি আর হালকা কুয়াশার মতো ধোয়া ধোয়া বাতাসকে পেছনে ফেলে এগিয়ে চলল কোনো এক নিরিবিলি প্রান্তে, যেখানে কথার প্রয়োজন হয় না, শুধু দুজন মানুষের উপস্থিতিই যথেষ্ট। গাড়িটা এসে থামল বুড়িগঙ্গা নদীর কোনো এক নির্জন মোহনায়। চারপাশে তখন কঠিন নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার বুক চিরে শোনা যাচ্ছে বাতাসের শো শো শব্দ আর নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ ধ্বনি। দূরের আলো ঝাপসা, মাথার ওপর আকাশটা যেন বিছিয়েছে নীলচে কালো রঙের চাদর, তার মাঝখানে টিমটিম করে জ্বলছে শত শত তারকারাজি। অর্ণব গাড়ির দরজা খুলে বিনিতার দিকে হাত বাড়িয়ে দিল। হাতটা ধরে বলল, এখানে শব্দ নেই, শুধু আমরা দুজন। বিনিতার চুলগুলো এলোমেলো হয়ে গেছে নদীর পাড়ের ঠান্ডা বাতাসে। অর্ণবর কপালের উপর উড়ে আসা চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, এই পরিবেশটা ঠিক আপনার মতনই শান্ত আর ভয়ঙ্কর সুন্দর। বিনিতা একটু হেসে মুখ ফিরিয়ে নিল। তারপর নদীর ধারে পাথরের ওপর বসে পড়ল ওরা। বিনিতার সাদা পার হলুদ রঙের শাড়ির আঁচলটা দুলছে বাতাসে। অর্ণবর কাঁধে আলতো করে বিনিতার মাথাটা তুলে রাখল। সময় যেন থমকে গেছে এই মুহূর্তটায়। কেউ কোন কথা বলছে না, কিন্তু দুজনেই যেন শুনতে পাচ্ছে একে অপরের নিঃশ্বাসের ছন্দ আর হৃদস্পন্দনের ধ্বনি। হঠাৎ অর্ণব নিচু গলায় বলল, আমি যদি বলি এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রিয় মুহূর্ত, আপনি কি বিশ্বাস করবেন? বিনিতা ওর মতো করেই ফিসফিস করে বলল, হয়তো, কারণ আমারও ঠিক একই রকম লাগছে। অর্ণব ওর হাতটা আরেকটু শক্ত করে ধরল। নদীর পানিতে চাঁদের আলো পড়ে পানিগুলো চিকচিক করছে, আর সেই আলোর ছায়া পড়েছে ওদের চোখে, গালে আর এক মুঠো ভালোবাসায়। হঠাৎ করে অর্ণব আবার বলল, টুডে ইউ আর অ্যাকচুয়ালি লুকিং লাইক আ রিয়েল সানফ্লাওয়ার, বিনিতা। বিনিতার মুখে মৃদু বিস্ময়ের হাসি ফুটে উঠল। কাঁধ থেকে মাথা তুলে অর্ণবের চোখে চোখ রেখে ও বলল, সানফ্লাওয়ার? কেন? রোদ কোথায় দেখলেন এখানে? অর্ণব বিনিতার চোখের দিকে তাকালো গভীরভাবে। একটু থেমে বলল, এই হলুদ শাড়িটা রোদের মতো আভা ছড়াচ্ছে আপনার গায়ে, আপনার দিকে তাকালে আমার সব ক্লান্তি সরে যায়, মন ভালো হয়ে যায়। সানফ্লাওয়ার যেমন সূর্যের দিকে মুখ করে থাকে, তেমনি আমি আপনার দিকে তাকিয়ে থাকলে শান্তি পাই। বিনিতার গাল দুটো এবার রোদের মতোই লালচে হয়ে উঠল। হঠাৎ একটুও না ভেবে ও বলল, এইসব কথা আরো মেয়েকে বলেছেন? অর্ণব হেসে ফেলল। মাথা নাড়ল ধীরে ধীরে। না, এইসব কথা শুধু একজনকেই বলা যায়, যার জন্য এগুলো সত্যি, আর সেটা হলো আপনি। বিনিতার চোখে তখন জল টলমল করে উঠেছে। অর্ণব সেটা দেখে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনি কি এখন কেঁদে ফেলবেন? বিনিতা চোখে পানি নিয়েই হেসে ফেলল। আজকে কেমন জানি রূপকথার গল্পের মতো লাগছে সবকিছু, আমি চাই না এই মুহূর্তটা কখনো শেষ হোক। অর্ণবর কাঁধে বিনিতার মাথাটা রাখল আবার, আস্তে করে ওর চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ানো। এই রাতটা শেষ হলেও আমাদের ভেতরে এই অনুভূতিটা থেকে যাবে আজীবন। চাঁদের আলো তখন নদীর পানিতে একফালি মায়াবী রেখা হয়ে দুলছে, যেন দুজন মানুষের নিঃশব্দ ভালোবাসা ছুঁয়ে যাচ্ছে সেই নদীরও মন। বহুক্ষণ চুপচাপ বসে থাকার পর বিনিতা বলল, চলেন না, নদীর পাড় ধরে একটু হাঁটি। অর্ণবর দিকে তাকিয়ে মাথা নাড়ল। ওরা দুজনে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নদীর পাড় ধরে ছোট্ট একটা কাঁচা পথ বয়ে গেছে দূর পর্যন্ত, যেখানে শহরের আলো আর পৌঁছায় না, কেবল চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে ঝরে পড়ে পথের ওপরে। নদীর ধারে বাতাসটা একটু বেশি ঠান্ডা, বিনিতার শাড়ির আঁচল আবারও বাতাসে উড়ছে।
অর্ণব ওর পাশে পাশে হাঁটছে, মাঝে মাঝে তাকাচ্ছে, কিছু বলছে না। বিনিতার পা হঠাৎ থেমে গেল। ও আকাশের দিকে তাকালো, ওর চোখে তখন কুয়াশার মতো আবছা আবছা ছায়া। জানেন, আমি আগে কখনো এভাবে হাঁটিনি কারো সঙ্গে, এমন রাত, এমন নিঃশব্দতায় আমার একটু ভয়ও লাগছে, আবার খুব ভালোও লাগছে। অর্ণব ওর দিকে এক পা এগিয়ে এসে বলল, ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি তো। যতক্ষণ আমি আছি আপনি নিশ্চিন্ত। বিনিতার আকাশ থেকে দৃষ্টি সরিয়ে অর্ণবের দিকে তাকালো। কিছু না বলে ও হাত বাড়িয়ে চুপচাপ ধরল অর্ণবের হাতটা। ওরা দুজন নদীর পাড় ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। চারপাশে কুয়াশার মতো আবছা আলো, দূরের শহর যেন একরাশ নিস্তব্ধতায় ঢাকা। হঠাৎ করেই আকাশে মেঘ জমতে শুরু করলো, নদীর ওপর দিয়ে বয়ে আসা বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল আরো। একটু পরেই বিনিতা বলল, শুনছেন? মনে হচ্ছে বৃষ্টি আসছে। অর্ণব একটু থেমে বাতাসে কান পাতল, তারপর হেসে বলল, হু, বাতাসটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে নেমে এলো টুকটাক ফোঁটা। নদীর পাড়ের বালির উপর, গাছের পাতায়, জনের গায়ে ঝিরঝিরে বৃষ্টির মিষ্টি ঘ্রাণ মিশে গেল বাতাসে। অর্ণব হাত বাড়িয়ে বিনিতার আঁচলটা মাথার ওপর তুলে দিল। তারপর দুজনেই দৌড়ে একটা পুরনো ঘাটের ভাঙাচোরা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। ছাউনি বলতে কিছুই নেই, কেবল একপাশে একটা বড় গাছ, তার নিচে যতটুকু ঠাঁই পাওয়া যায়। অর্ণব বলল, এই মুহূর্তটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম। বৃষ্টি, আপনি, আর এই নদী। যেন কবিতা নিজের পায়ে হেঁটে এসে পাশে দাঁড়িয়েছে। বিনিতার গাল উপর গড়িয়ে পড়ছে পানির ফোঁটা, কপালের চুলগুলো ভিজে গিয়েছে। ও অর্ণবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কবিতা শুনবেন? অর্ণব ওর কপাল থেকে ভেজা চুলকটা সরিয়ে দিল। তারপর মৃদু স্বরে বলল, শুনবো না। সেই কবে একবার কবিতা শুনিয়েছিলেন মনে আছে। গোধূলি বেলা পার্কে বসে। বৃষ্টি তখনও পড়ছে ঝিরঝির করে। বিনিতা অর্ণবের চোখে চোখ রেখে আবৃত্তি করতে শুরু করলো। খুব কাছে এসো না কোন দিন। যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। এ চোখ থেকে ওই চোখের কাছে থাকা। এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা। কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা। যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্ব আছে। মেঘের মেয়ে অত কাছে এসো না কোন দিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির। তার চেয়ে বরং দূরেই থেকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরেতেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ। কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। নদীর ঢেউ, বেতার গলার মোহময় সুর আর বৃষ্টির শব্দ একসাথে মিলেমিশে যেন একটা অন্তরঙ্গ সুর তৈরি করেছে, যার ভেতর অর্ণব প্রায় ভেসে যাচ্ছিল এতক্ষণ ধরে। বিনিতা থামতেই হঠাৎ করে অর্ণব বলল, এই মুহূর্তটার নাম কি রাখবেন, বিনিতা? বিনিতা একটু ভেবে বলল, হয়তো বৃষ্টিধারার পার। অর্ণব একটু চমকে তাকালো বিনিতার দিকে। ওর চোখে মৃদু বিস্ময় আর প্রশংসার ছায়া। তারপর ধীরে ধীরে বলল, যেখানে শব্দরা ভিজে যায় অনুভবের ভেতর, আর অনুভবেরা দাঁড়িয়ে থাকে, মোহিত হয় কণ্ঠস্বরে। বৃষ্টি তখনও পড়ছে, একটানা, ধীরে ধীরে। চারপাশের ধোয়া ধোয়া বাতাস আর হৃদয়ের মধ্যে গুড়ি গুড়ি জমে ওঠা চিরকালীন অনুভব, যেটা শুধুমাত্র জানে দুজন মানুষ। বাকিদের ভাষায় হয়তো সেটা কখনোই প্রকাশযোগ্য নয়। সাদা সোনালি আলোয় ভরা পুরো হলরুমটা। একপাশে লাইট ডেকোরেটেড দেয়াল আর সেলফি বুথ। অন্য পাশে রাখা হয়েছে সাদা কাভার দেওয়া প্লাস সোফা। কয়েকটা সোফার সামনে কাচের ছোট সেন্টার টেবিল, যার ওপর ছোট ছোট ক্যান্ডেল হোল্ডার রাখা। সেখান থেকে হালকা হালকা সুগন্ধ ছড়াচ্ছে পুরো হলরুমে। সোফাগুলোর একটাতে বসে আছে রাহাত আর মিথিলা। তুহিনকে আপাতত আশেপাশে দেখা যাচ্ছে না। পাশের সোফায় বসে থাকা দুজন আত্মীয় পুরনো দিনের গল্পে মেতে উঠেছে, মাঝে মাঝে চুমুক দিচ্ছেন ঠান্ডা পানীয়। বিয়ের প্রোগ্রাম শুরু হয়নি এখনো। একটা কোণার সোফায় হেলান দিয়ে বসে আছে বিনিতা। বিনিতা ক্যান্ডি পিঙ্ক কালার শাড়ি পরেছে আজ। তখনই অর্ণব দুটো কফি কাপ হাতে এগিয়ে আসে ওর দিকে। একটা কাপ ওর দিকে বাড়িয়ে দিয়ে বসে পড়ে ওর পাশে। অর্ণবের পরনে ডার্ক ব্লু কুর্তার উপর লাইট অ্যাশ ওয়েস্ট কোট। অর্ণব বসতে না বসতেই রূপন্তীর এন্ট্রি হলো।
পুরো হলরুম যেন থেমে গেল ওর উপস্থিতিতে। সবার দৃষ্টি এক মুহূর্তের জন্য আটকে গেল ওর দিকে। বিনিতা উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল রূপন্তীর দিকে। মুখ ভর্তি হাসি নিয়ে তাকালো রূপন্তীর দিকে। রূপন্তীর পরনে অফ হোয়াইট জরি ওয়ার্কের লেহেঙ্গা। খোলা চুলে শোভা পাচ্ছে লাল গোলাপ। বিনিতা ফিসফিস করে বলল, তোকে একেবারে প্রিন্সেসের মতো লাগছে রূপু। রূপন্তী হেসে বলল, তোকেও, তুই আমার সবচেয়ে সুন্দর ব্রাইট মেইড। দুজনেই হেসে জড়িয়ে ধরল একে অপরকে। সাফিন অপেক্ষা করছিল রূপন্তীর এন্ট্রির জন্য। ও এসে পড়তেই সাফিন আর রূপন্তী একসাথে মঞ্চে উঠল। পেছনে বেজে চলেছে গিটারের কর্ডে সাজানো ইনস্ট্রুমেন্টাল সুর। বিনিতা এসে অর্ণবের পাশে দাঁড়ালো। বলল, আজ সাফিন ভাইকে অনেক শান্ত লাগছে, না? অর্ণব হেসে বলল, ভয় পাচ্ছে মনে হয়। অনেক নার্ভাস। বিনিতা কফিতে চুমুক দিয়ে বলল। রূপন্তীও আজকে চুপচাপ। অর্ণবর দিকে তাকিয়ে একটু থেমে বলল, সবচেয়ে চঞ্চল মানুষটাও যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে দাঁড়ায়, তখন বোধহয় চুপচাপ হয়ে যায়, তাই না? বিনিতা হাসল, চোখ নামিয়ে বলল, হয়তো চুপচাপ মানেই ভয় নাও হতে পারে। কখনো কখনো খুব বেশি অনুভব করার জন্যও হতে পারে। অর্ণব মাথা নেড়ে সম্মতিসূচক ভঙ্গিতে বলল, একদম, আজকে রূপন্তীর চোখে ঠিক সেই অনুভূতিটাই ছিল। খুব গভীর, স্থির কিছু একটা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতেই সারা হলরুমে বয়ে গেল উষ্ণ হাসির ঢেউ। সাফিন আর রূপন্তী অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে শুরু করল। বিয়ের অনুষ্ঠান শেষের দিকে। রূপন্তী আর সাফিন এখনো অতিথিদের সাথে ছবি তুলছে। বিনিতা একটু একা হয়ে বসেছিল সোফার একপাশে। অর্ণব কিছুক্ষণের জন্য উঠে গেছে ওর পাশ থেকে। তখন কালকের ছেলেটা এসে দাঁড়ালো ওর সামনে। একটা হাসি দিয়ে বলল, হাই বিনিতা। হাই। বিনিতা সৌজন্যতামূলক হাসার চেষ্টা করল। কেমন আছেন? ভালো। আপনি? আমিও ভালো আছি। আসলে সাফিন ভাইয়ের মা আপনাকে খুঁজছিলেন, আমাকে বললেন আপনাকে যেন ডেকে নিয়ে যাই। বিনিতা প্রথমে কিছুটা অবাক হলো, আমাকে ডাকছে? হ্যাঁ, আমার সাথে আসুন। বিনিতা এবার যেন দ্বিধায় পড়ল। ছেলেটা গায়ে হলুদের ঘটনার পর আর সামনে আসেনি। এখন এত স্বাভাবিকভাবে কথা বলছে। ও উঠে দাঁড়ালো, ছেলেটা ইশারা করল সামনের দিকে, এই দিক দিয়ে গেলে শর্টকাট হয়। দুজনেই একটা সাইড করিডোরের দিকে গেল। এদিকটায় আলো তুলনামূলকভাবে কম। একটু হেঁটে যেতেই বিনিতা চারপাশ দেখে থমকে দাঁড়ালো। এইদিকে তো কেউ নেই, বিনিতা সতর্ক গলায় বলল। ছেলেটা হালকা কেশে নিয়ে বলল, আসলে, আমি একটু তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম। তোমাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে বিনিতা। আমি আসলে তোমাকে পছন্দ করি। ছেলেটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। একটা অদ্ভুত নিস্তব্ধতা জমল চারপাশে। বিনিতা হতবাক হয়ে তাকালো ছেলেটার দিকে। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনি আমাকে এই কথা বলার জন্য এখানে ডেকে এনেছেন? ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। না মানে, আর কিভাবে বলতাম? এত মানুষের মধ্যে একদমই সুযোগ পাচ্ছিলাম না তোমার সাথে কথা বলার। তাই। বিনিতা এবার ভালো করে তাকালো ছেলেটার দিকে। লিসেন, ইউ আর ক্রসিং ইউর লিমিট। আজকের দিনটা আমার বেস্ট ফ্রেন্ডের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, আমি চাই না সেটা কোনোভাবে নষ্ট হোক। সো স্টে ইন ইউর লিমিট। ছেলেটা একটু থমকে গেল। তারপর আস্তে আস্তে মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, যেটা বিনিতার ভালো লাগলো না একদমই। তুমি আসলে বুঝতে পারছো না, ওর গলা একটু নিচু হয়ে গেল, আমি বলেছি, আমি তোমায় অনেক পছন্দ করি। একবার সুযোগ দাও, তারপর। বিনিতা এবার সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ব্যবহার খুবই অস্বস্তিকর লাগছে আমার কাছে। আমি যাচ্ছি। ও পেছনে ঘুরে হাঁটতে শুরু করলো। মাত্র দুয়েক কদম এগোতেই পেছনে থেকে হঠাৎ করে ছেলেটা ওর হাত চেপে ধরল। তুমি কোথাও যেতে পারবে না। বিনিতা চমকে উঠে বলল, হাত ছাড়ুন। আপনি কি পাগল? ছেলেটার চোখ লাল হয়ে উঠেছে। সবাই ভাবে তুমি খুব ভালো, ভদ্র মেয়ে, কিন্তু তুমি আসলে অনেক অহংকারী। তুমি কি ভাবছো আমি ঠাট্টা করছি? আমি তোমাকে এত পছন্দ করেছি, আর তুই আমায় নিয়ে খেলবি? কোনোদিন কেউ আমাকে এভাবে রিজেক্ট করে নাই। ছেলেটা এক ধাপ সামনে এগিয়ে আসতেই ঠাস করে একটা শব্দ হলো। বিনিতা সপাটে থাপ্পড় মেরেছে ছেলেটার গালে। ছেলেটা এক সেকেন্ড থমকে গেল, তারপর দাঁতে দাঁত চেপে বলল,
তুই কি ভাবছিস আমাকে এইভাবে অপমান করে তোকে চলে যেতে দেব? ঠিক ওই সময় হঠাৎ করে করিডোরের পিছনের দিক থেকে একটা শব্দ হলো, যেন কেউ এগিয়ে আসছে এদিকেই। ছেলেটা থেমে গিয়ে আশেপাশে তাকালো। তারপর হঠাৎ করেই এক ঝটকায় ঠেলে ওকে পেছনের কোনায় একটা রুমের দিকে নিয়ে যেতে চাইল। সম্ভবত স্টোর রুম। রুমের দরজাটা ছিল আধ খোলা। বিনিতা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু একটা শক্ত সামর্থ্যবান পুরুষের শক্তির কাছে পেরে উঠল না। ছেলেটার চোয়াল শক্ত, দৃষ্টি ভয়ঙ্কর। রুমের ভিতরে ঢুকে ছেলেটা একটা ধাক্কা দিয়ে বিনিতাকে একপাশের দেয়ালে চেপে ধরল। তুই যদি আমার না হোস, আমি কাউকেই তোর পাশে দাঁড়াতে দেব না। বিনিতার নিঃশ্বাসটা আটকে গেল হঠাৎ। ও একবার দরজার দিকে, একবার ছেলেটার দিকে তাকাচ্ছে। আমাকে ছাড়ুন, প্লিজ। ছেলেটা এবার হিংস্র ভঙ্গিতে ওর হাত চেপে ধরে মুখের একদম কাছে এসে ফিসফিস করে, এত সহজে ছাড়ব না আজ। বিনিতার গলা শুকিয়ে এসেছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, বুক ধড়ফড় করছে, পুরো শরীর কাঁপছে, থরথর করে। ঠোঁট দুটো শুকিয়ে গেছে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। চোখের সামনে নেমে আসছে ঘন অন্ধকার। দেওয়ালের একপাশে হেলে পড়ে গেল ও। ছেলেটা থমকে গেল যেন। এই কি হলো? ঠিক আছো তুমি? এই মেয়ে। ঠিক সেই সময় পেছনে থেকে শোনা গেল একটা মেয়ের গলা, বিনিতা। তুই এখানে আছিস? ছেলেটা চমকে উঠল। মুহূর্তের মধ্যে ভেবে পেল না কি করবে। পেছনে থেকে আবার সেই গলা শোনা যাচ্ছে, এবার যেন আরো কাছে। বিনিতা। ছেলেটা দ্রুত চারপাশে তাকালো, তারপর দৌড়ে বের হয়ে সরে গেল পাশের করিডোর ধরে। মিথিলা ছুটে এসে থমকে দাঁড়ালো। বিনিতা। ওর গলা কেঁপে উঠল। দেওয়ালের গায়ে হেলে পড়ে আছে বিনিতা, মুখ কাগজের মতো সাদা, ঠোঁট শুকনো, নিঃশ্বাস যেন আটকে আছে ওর। মাটিতে বসে ওর হাত ধরে ঝাঁকালো মিথিলা। বিনিতা, চোখ খল। কি হয়েছে তোর? বিনু, আমার দিকে তাকা দেখ, আমি এসেছি। বিনিতার চোখ দুটো আধবোজা, শরীরটা কাঁপছে হালকা হালকা। ঠোঁট নাড়ার চেষ্টা করলো, কিন্তু শব্দ বের হলো না। মিথিলা ওর কাঁধে হাত রাখলো, অন্য হাত ওর ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটোর ওপর। বিনু দেখ, এদিকে, আমার দিকে, আমি আছি এখানে। তারপর চারপাশে তাকিয়ে চিৎকার করলো, কেউ আছেন? কেউ আসুন, প্লিজ। ও গড, কি করব আমি এখন? তারপরও যেন হঠাৎ করেই মনে পড়ল অর্ণবের কথা। দ্রুত অর্ণবের নাম্বারে কল দিল। শোবার ঘরের মতো করে সাজানো একটা ছোট্ট কক্ষ, বিছানার উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে বিনিতা। মিথিলা রূপন্তী ছলছল চোখে দাঁড়িয়ে আছে একপাশে। অর্ণব বিনিতার হাত দুটো ধরে রেখেছে। পাগলের মতো চুমু খাচ্ছে ওর সারা মুখে। বিনি। বিনি, চোখ খোলো। প্লিজ আমার দিকে তাকাও। ওর কণ্ঠ কেঁপে উঠল, গলা শুকিয়ে কাঠ। সাফিন ওর কাঁধে হাত রাখল। দেখি সর, আমাকে চেক আপ করতে দেয়। কি হয়েছে ওর? সাফিন, বল ওর কি হয়েছে? ও তাকাচ্ছে না তো। সাফিন অর্ণবকে সরিয়ে বলল, দেখি সর, তুই একজন ডাক্তার হয়ে যদি এভাবে এমন করিস তাহলে কিভাবে হবে? চেক আপ করতে দে। সাফিন একটা চেয়ার টেনে বিছানার পাশে বসল। অর্ণব বিনিতার হাতটা ছাড়ল না, ধরে রাখল শক্ত করে। সাফিন ওর কপালে হাত রাখল, স্টেথোস্কোপ বের করল বক্স থেকে। কমিউনিটি সেন্টারের লোকেরা কিভাবে কিভাবে যেন সবকিছু ম্যানেজ করে ফেলেছে। রূপন্তী কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, ও ঠিক আছে সাফিন? সাফিন খুব মনোযোগ দিয়ে বিনিতার শ্বাস প্রশ্বাস শুনল। স্টেথোস্কোপ সরিয়ে নিয়ে ওর পালস দেখল। কপালে ভাঁজ পড়ল ওর, কিন্তু তখনই কিছু বলল না ও। রূপন্তী আবার জিজ্ঞেস করল, গলা যেন রুদ্ধ হয়ে আসছে, সাফিন, প্লিজ কিছু বলো, ওর কি হয়েছে? সাফিন এবার নিঃশ্বাস ফেলল। তারপর চোখ তুলে তাকালো, ওর পালস খুব দুর্বল, শ্বাস নিচ্ছে খুব ধীরে ধীরে। এটা প্যানিক অ্যাটাকের পরম পর্যায়। খুব খারাপভাবে ট্রিগার হয়েছে। এমন হলে কেউ হঠাৎ করেই অজ্ঞান হয়ে যেতে পারে। মিথিলা চোখের পানি মুছতে মুছতে বলল, তাহলে এখন কি করতে হবে? সাফিন বলল, আমি ওকে স্যালাইন দিচ্ছি। আমরা ভাগ্যবান, এখানে যে ছোট্ট ফার্স্ট এইড রুমটা ছিল, সেখানে বেসিক কিছু স্টক ছিল। আমি যত দ্রুত সম্ভব স্ট্যাবিলাইজ করার চেষ্টা করছি, তারপর সিচুয়েশন ইমপ্রুভ না হলে হসপিটালে নিতে হতে পারে। অর্ণব নিঃশ্বাস নিতে পারছে না যেন। ওর হাত কাঁপছে, তবুও বিনিতার হাত ছাড়ছে না।
ওর গলা কেঁপে উঠে বলল, আমি আমি যে কেন ওকে একা রেখে গেলাম সাফিন। ও আমাকে বলতেও পারল না কিছু। সাফিন তাকিয়ে রইল অর্ণবের দিকে, তারপর একটু কড়া স্বরেই বলল, তুই আগে শান্ত হয়ে বস তো। তুই এভাবে অস্থির হলে আমি কাজ করব কিভাবে? অর্ণব থেমে গেল। চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। ধীরে ধীরে ও বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। এক হাতে এখনো বিনিতার হাত আঁকড়ে ধরা, অন্য হাতে কপাল চেপে ধরেছে ও। সাফিন এবার তাড়াতাড়ি কাজ শুরু করল। স্যালাইনের লাইন সেট করে ইনজেকশন পুশ করল, ব্লাড প্রেশার চেক করল। প্রেসারও একটু লো, কিন্তু স্যালাইন দেওয়ার পর একটু রেসপন্স করছে। রূপন্তী তখনও চুপচাপ বসে। মিথিলা ওর কাঁধে হাত রাখলো, একটুও চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। আমরা তো জানি বিনিতা কতটা স্ট্রং। অর্ণব বিনিতার মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একবার আমার দিকে তাকাও প্লিজ সানফ্লাওয়ার। ঘরের বাতাস ভারী হয়ে আছে। সবার মধ্যে একরাশ ভয়, ব্যাকুলতা আর নিঃশব্দ প্রার্থনা। কিছুক্ষণ পর হালকা করে বিনিতার চোখের পাতাগুলো কেঁপে উঠল। তারপর অনেক কষ্টে সামান্য খুলল চোখ দুটো। অর্ণব সামনে ঝুঁকে এল, বিনিতার ঠোঁট নড়ল সামান্য, যেন কিছু বলার চেষ্টা করছে। অর্ণব, একটা নিস্তেজ শব্দ, কিন্তু তাতেই যেন পুরো ঘরের হাওয়া বদলে গেল। অর্ণব নিঃশ্বাস ছেড়ে দিল, যেন বুকের ভেতর জমে থাকা ভারী বোঝা বেরিয়ে গেল এক মুহূর্তেই। অবিনিতার কপালে চুমু খেলা আলতো করে। তারপর খুব নিচু স্বরে বলল, ঠিক আছো এখন? সাফিন বলল, সেন্স ফিরেছে, ভয় পাওয়ার কিছু নেই। এখন ওর রেস্ট দরকার। স্যালাইন শেষ হোক, তারপর দেখছি। রূপন্তী আস্তে আস্তে বলল, আমি ভাবতেই পারছি না, এমন কি হলো যে ওর এমন অবস্থা হলো। অর্ণব চোখ নামিয়ে থমথমে গলায় বলল, আমি জানি না, কিন্তু জেনে নেব খুব তাড়াতাড়ি। তখনকার কথা মনে পড়তে বিনিতা কেঁপে উঠল। অর্ণব ওর হাত আঁকড়ে ধরল শক্ত করে। এখানে আমরা সবাই আছি সানফ্লাওয়ার, ভয় পেও না। সাফিন এবার সবার উদ্দেশ্যে বলল, আমরা এখন বাইরে যাই চলো। ওরা দুজন কিছুক্ষণ একা থাকুক। রূপন্তী একবার বিনিতার দিকে তাকালো, তারপর মিথিলার হাত ধরে বলল, চল মিথিলা, আমরা একটু বাইরে যাই। অর্ণব ভাই আছে এখানে। মিথিলা মাথা নেড়ে রূপন্তীর সাথে রুম থেকে বেরিয়ে গেল চুপচাপ। সাফিন দরজা বন্ধ করার আগে পেছনে ফিরে তাকিয়ে বলল, অর্ণব, কোনো সমস্যা হলে ডাকিস। আমি বাইরে আছি। অর্ণব শুধু মাথা হেলিয়ে সাড়া দিল, ফিরে তাকালো না। ওর চোখ তখনও নিবন্ধ বিনিতার ওপর। ঘরের দরজা বন্ধ হয়ে যেতেই ঘরটা নিঃশব্দ হয়ে গেল। শুধু স্যালাইনের ফোঁটা ফোঁটা শব্দ, আর বিনিতার নিঃশ্বাসের আওয়াজ। অর্ণব মেঝে থেকে উঠে বিনিতার মাথার পাশে বসল পড়ল, আস্তে আস্তে ওর চুলগুলো সরিয়ে দিল কানের পেছনে। তারপর ওর হাতটা নিল নিজের হাতের ভেতর। তুমি জানো আমি কি ভয় পেয়েছিলাম? বিনিতা ওর দিকে তাকিয়ে আছে নিস্তেজ চোখে। মলিন হেসে বলল, এখন ঠিক আছি আমি। অর্ণবর সেই মলিন হাসিটার ভেতরেও অদ্ভুত এক কোমলতা খুঁজে পেল। যেন ঝড়ের পরে রোদ উঠেছে। ওর বুকের মধ্যে জমে থাকা হাজারটা ভয় আর ব্যথা হঠাৎ করেই যেন গলে গেল একটু একটু করে। অর্ণব মাথা ঝুঁকিয়ে ওর কপালে, চোখে, হাতে একের পর এক ছোট ছোট চুমু দিয়ে যেতে লাগলো নিঃশব্দে। ওর ঠোঁট বিনিতার কানের কাছে গিয়ে থেমে গেল, ফিসফিস করে বলল, কি হয়েছিল আমাকে বলো বিনি, আস্তে আস্তে বলো, আমি শুনছি। আর একটুও ভয় নেই তোমার? বিনিতার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অর্ণব সেটা নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে আদুরে কণ্ঠে বলল, ভয় পেও না, আর আমি আছি তো। চুল সরিয়ে আবার কপালে একটা চুমু দিল অর্ণব। বিনিতার চোখ আবার ভিজে উঠল ধীরে ধীরে। অনেকক্ষণ সময় নিল ও। তারপর ওর ঠোঁট নড়ল সামান্য। ওই কালকে ছেলেটা। কালকের ছেলেটা কি? বিনিতা বলো। কপালে ভাঁজ ফেলে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল অর্ণব। আমাকে বলেছে যে সাফিন ভাইয়ের মা আমাকে ডাকছে। তারপর আমাকে নিয়ে পেছনের করিডোর দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে থেমে দাঁড়িয়ে বলে যে আমাকে নাকি পছন্দ করে, চোখ নামিয়ে রুদ্ধ স্বরে বলল বিনিতা। এতটুকু শুনতাই অর্ণবের চোয়াল শক্ত হলো। তারপর তারপর আমি চলে আসতে যাচ্ছিলাম। তখন আমার হাত টেনে ধরেছে। তারপর আমি একটা চড় মেরেছি। কান্না চেপে বলতে বলতেই ওর কণ্ঠ কেঁপে যায়, এক হাতে শক্ত করে আঁকড়ে ধরে আছে অর্ণবের হাতটা।
তখনই পেছনের দিকে কারো পায়ের শব্দ হচ্ছিল, আর ওই ছেলেটা আমাকে টেনে পাশের স্টোর রুমের মতো একটা ঘরে নিয়ে গেছিল। অর্ণব এবার দাঁতে দাঁত চাপল, চোয়াল শক্ত হয়ে গেছে ওর, চোখ রক্তিম হয়ে উঠেছে, কপাল ঘামছে ক্রমশ। তারপর কি করেছে? বিনিতা চুপ করে থাকবে না, তাড়াতাড়ি বলো। বিনিতা চোখ বুজে ফেলেছে, ঠোঁট শুকিয়ে গেছে ওর, গলার স্বর প্রায় নিঃশব্দ। তারপর আমার আর কিছু মনে নেই। কেউ একজন চলে আসায় ছেলেটা পালিয়ে গিয়েছিল। অর্ণব এক মুহূর্ত চুপ করে থাকল। ওর চোখে আগুন যেন জ্বলছে, মুখের পেশিগুলো কাঁপছে ভয়াবহ রাগে। কিন্তু বিনিতার অবস্থা দেখে নিজেকে জোর করে শান্ত করল ও। কাপা হাতে বিনিতার কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল একবার, গভীর শ্বাস নিল রাগটা ঠান্ডা করতে। চোখ দুটো ধীরে ধীরে নরম হয়ে এলো। মাথা ঝুঁকিয়ে বিনিতার ঠোঁটে চুমু খেলো আলতো করে। তুমি এখন সেফ, আমি আছি তো না? আর কেউ তোমার গায়ে হাত দেবে না, বিনিতা। ওই বাস্টার্ডটাকে তো আমি দেখে নেব। বিনিতার চোখ বেয়ে আবারও নীরব অশ্রু গড়ায়। অর্ণব ওর কপালে মুখ ঠেকিয়ে রাখে নিঃশব্দে, ওরা দুজন মিশে থাকে একই নিঃশ্বাসে। যেন বাইরের সব শব্দ থেমে গেছে, রয়ে গেছে শুধু এই নিস্তব্ধ আশ্রয়। শোবার ঘরের মতো করে সাজানো একটা ছোট্ট কক্ষ, বিছানার উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে বিনিতা। মিথিলা রূপন্তী ছলছল চোখে দাঁড়িয়ে আছে একপাশে। অর্ণব বিনিতার হাত দুটো ধরে রেখেছে। পাগলের মতো চুমু খাচ্ছে ওর সারা মুখে। বিনি, বিনি, চোখ খোলো। প্লিজ আমার দিকে তাকাও। ওর কণ্ঠ কেঁপে উঠল, গলা শুকিয়ে কাঠ। সাফিন ওর কাঁধে হাত রাখল। দেখি সর, আমাকে চেক আপ করতে দেয়। কি হয়েছে ওর? সাফিন, বল ওর কি হয়েছে? ও তাকাচ্ছে না তো। সাফিন অর্ণবকে সরিয়ে বলল। দেখি সর, তুই একজন ডাক্তার হয়ে যদি এভাবে এমন করিস তাহলে কিভাবে হবে? চেক আপ করতে দে। সাফিন একটা চেয়ার টেনে বিছানার পাশে বসল। অর্ণব বিনিতার হাতটা ছাড়ল না, ধরে রাখল শক্ত করে। সাফিন ওর কপালে হাত রাখল, স্টেথোস্কোপ বের করল বক্স থেকে। কমিউনিটি সেন্টারের লোকেরা কিভাবে কিভাবে যেন সবকিছু ম্যানেজ করে ফেলেছে। রূপন্তী কাপা কণ্ঠে জিজ্ঞেস করল। ও ঠিক আছে সাফিন? সাফিন খুব মনোযোগ দিয়ে বিনিতার শ্বাস প্রশ্বাস শুনল। স্টেথোস্কোপ সরিয়ে নিয়ে ওর পালস দেখল। কপালে ভাঁজ পড়ল ওর, কিন্তু তখনই কিছু বলল না ও। রূপন্তী আবার জিজ্ঞেস করল, গলা যেন রুদ্ধ হয়ে আসছে, সাফিন প্লিজ কিছু বলো, ওর কি হয়েছে? সাফিন এবার নিঃশ্বাস ফেলল। তারপর চোখ তুলে তাকালো, ওর পালস খুব দুর্বল, শ্বাস নিচ্ছে খুব ধীরে ধীরে। এটা প্যানিক অ্যাটাকের পরম পর্যায়। খুব খারাপভাবে ট্রিগার হয়েছে। এমন হলে কেউ হঠাৎ করেই অজ্ঞান হয়ে যেতে পারে। মিথিলা চোখের পানি মুছতে মুছতে বলল। তাহলে এখন কি করতে হবে? সাফিন বলল। আমি ওকে স্যালাইন দিচ্ছি। আমরা ভাগ্যবান, এখানে যে ছোট্ট ফার্স্ট এইড রুমটা ছিল, সেখানে বেসিক কিছু স্টক ছিল। আমি যত দ্রুত সম্ভব স্ট্যাবিলাইজ করার চেষ্টা করছি, তারপর সিচুয়েশন ইমপ্রুভ না হলে হসপিটালে নিতে হতে পারে। অর্ণব নিঃশ্বাস নিতে পারছে না যেন। ওর হাত কাঁপছে, তবুও বিনিতার হাত ছাড়ছে না। ওর গলা কেঁপে উঠে বলল, আমি আমি যে কেন ওকে একা রেখে গেলাম সাফিন, ও আমাকে বলতেও পারল না কিছু। সাফিন তাকিয়ে রইল অর্ণবের দিকে, তারপর একটু কড়া স্বরেই বলল, তুই আগে শান্ত হয়ে বস তো। তুই এভাবে অস্থির হলে আমি কাজ করব কিভাবে? অর্ণব থেমে গেল। চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। ধীরে ধীরে ও বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। এক হাতে এখনো বিনিতার হাত আঁকড়ে ধরা, অন্য হাতে কপাল চেপে ধরেছে ও। সাফিন এবার তাড়াতাড়ি কাজ শুরু করল। স্যালাইনের লাইন সেট করে ইনজেকশন পুশ করল, ব্লাড প্রেশার চেক করল। প্রেসারও একটু লো, কিন্তু স্যালাইন দেওয়ার পর একটু রেসপন্স করছে। রূপন্তী তখনও চুপচাপ বসে। মিথিলা ওর কাঁধে হাত রাখল, একটুও চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। আমরা তো জানি বিনিতা কতটা স্ট্রং। অর্ণব বিনিতার মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একবার আমার দিকে তাকাও প্লিজ সানফ্লাওয়ার। ঘরের বাতাস ভারী হয়ে আছে। সবার মধ্যে একরাশ ভয়, ব্যাকুলতা, আর নিঃশব্দ প্রার্থনা। কিছুক্ষণ পর হালকা করে বিনিতার চোখের পাতাগুলো কেঁপে উঠল। তারপর অনেক কষ্টে সামান্য খুলল চোখ দুটো। অর্ণব সামনে ঝুঁকে এল, বিনি। বিনিতার ঠোঁট নড়ল সামান্য। যেন কিছু বলার চেষ্টা করছে। অর্ণব,
একটা নিস্তেজ শব্দ, কিন্তু তাতেই যেন পুরো ঘরের হাওয়া বদলে গেল। অর্ণব নিঃশ্বাস ছেড়ে দিল, যেন বুকের ভেতর জমে থাকা ভারী বোঝা বেরিয়ে গেল এক মুহূর্তেই। অবিনিতার কপালে চুমু খেল আলতো করে। তারপর খুব নিচু স্বরে বলল, ঠিক আছো এখন? সাফিন বলল, সেন্স ফিরেছে, ভয় পাওয়ার কিছু নেই। এখন ওর রেস্ট দরকার। স্যালাইন শেষ হোক, তারপর দেখছি। রূপন্তী আস্তে আস্তে বলল, আমি ভাবতেই পারছি না, এমন কি হলো যে ওর এমন অবস্থা হলো। অর্ণব চোখ নামিয়ে থমথমে গলায় বলল, আমি জানি না, কিন্তু জেনে নেব খুব তাড়াতাড়ি। তখনকার কথা মনে পড়তে বিনিতা কেঁপে উঠল। অর্ণব ওর হাত আঁকড়ে ধরল শক্ত করে। এখানে আমরা সবাই আছি, সানফ্লাওয়ার, ভয় পেও না। সাফিন এবার সবার উদ্দেশ্যে বলল, আমরা এখন বাইরে যাই, চলো। ওরা দুজন কিছুক্ষণ একা থাকুক। রূপন্তী একবার বিনিতার দিকে তাকালো, তারপর মিথিলার হাত ধরে বলল, চল মিথিলা, আমরা একটু বাইরে যাই। অর্ণব ভাই আছে এখানে। মিথিলা মাথা নেড়ে রূপন্তীর সাথে রুম থেকে বেরিয়ে গেল চুপচাপ। সাফিন দরজা বন্ধ করার আগে পেছনে ফিরে তাকিয়ে বলল, অর্ণব, কোনো সমস্যা হলে ডাকিস। আমি বাইরে আছি। অর্ণব শুধু মাথা হেলিয়ে সাড়া দিল, ফিরে তাকালো না। ওর চোখ তখনও নিবন্ধ বিনিতার ওপর। ঘরের দরজা বন্ধ হয়ে যেতেই ঘরটা নিঃশব্দ হয়ে গেল। শুধু স্যালাইনের ফোঁটা ফোঁটা শব্দ, আর বিনিতার নিঃশ্বাসের আওয়াজ। অর্ণব মেঝে থেকে উঠে বিনিতার মাথার পাশে বসলো, পড়ল, আস্তে আস্তে ওর চুলগুলো সরিয়ে দিল কানের পেছনে। তারপর ওর হাতটা নিল নিজের দু হাতের ভেতর। তুমি জানো, আমি কি ভয় পেয়েছিলাম। বিনিতা ওর দিকে তাকিয়ে আছে নিস্তেজ চোখে। মলিন হেসে বলল, এখন ঠিক আছি আমি। অর্ণবর সেই মলিন হাসিটার ভেতরেও অদ্ভুত এক কোমলতা খুঁজে পেল। যেন ঝড়ের পরে রোদ উঠেছে। ওর বুকের মধ্যে জমে থাকা হাজারটা ভয় আর ব্যথা যেন গলে গেল একটু একটু করে। অর্ণব মাথা ঝুঁকিয়ে ওর কপালে, চোখে, হাতে একের পর এক ছোট ছোট চুমু দিয়ে যেতে লাগলো নিঃশব্দে। ওর ঠোঁট বিনিতার কানের কাছে গিয়ে থেমে গেল, ফিসফিস করে বলল, কি হয়েছিল, আমাকে বলো বিনি, আস্তে আস্তে বলো, আমি শুনছি। আর একটুও ভয় নেই তোমার? বিনিতার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অর্ণব সেটা নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে আদুরে কণ্ঠে বলল, ভয় পেও না, আর আমি আছি তো। চুল সরিয়ে আবার কপালে একটা চুমু দিল অর্ণব। বিনিতার চোখ আবার ভিজে উঠল ধীরে ধীরে। অনেকক্ষণ সময় নিল ও। তারপর ওর ঠোঁট নড়ল সামান্য। ওই কালকের ছেলেটা। কালকের ছেলেটা কি? বিনিতা বলো। কপালে ভাঁজ ফেলে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল অর্ণব। আমাকে বলেছে যে সাফিন ভাইয়ের মা আমাকে ডাকছে। তারপর আমাকে নিয়ে পেছনের করিডোর দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে থেমে দাঁড়িয়ে বলে যে আমাকে নাকি পছন্দ করে, চোখ নামিয়ে রুদ্ধ স্বরে বলল বিনিতা। এতটুকু শুনতাই অর্ণবের চোয়াল শক্ত হলো। তারপর তারপর আমি চলে আসতে যাচ্ছিলাম। তখন আমার হাত টেনে ধরেছে। তারপর আমি একটা চড় মেরেছি। কান্না চেপে বলতে বলতেই ওর কণ্ঠ কেঁপে যায়, এক হাতে শক্ত করে আঁকড়ে ধরে আছে অর্ণবের হাতটা। তখনই পেছনের দিকে কারো পায়ের শব্দ হচ্ছিল, আর ওই ছেলেটা আমাকে টেনে পাশে স্টোর রুমের মতো একটা ঘরে নিয়ে গেছিল। অর্ণব এবার দাঁতে দাঁত চাপল, চোয়াল শক্ত হয়ে গেছে ওর, চোখ রক্তিম হয়ে উঠেছে, কপাল ঘামছে ক্রমশ। তারপর কি করেছে? বিনিতা চুপ করে থাকবে না, তাড়াতাড়ি বলো। বিনিতা চোখ বুজে ফেলেছে, ঠোঁট শুকিয়ে গেছে ওর, গলার স্বর প্রায় নিঃশব্দ। তারপর আমার আর কিছু মনে নেই। কেউ একজন চলে আসায় ছেলেটা পালিয়ে গিয়েছিল। অর্ণব এক মুহূর্ত চুপ করে থাকল। ওর চোখে আগুন যেন জ্বলছে, মুখের পেশিগুলো কাঁপছে ভয়াবহ রাগে। কিন্তু বিনিতার অবস্থা দেখে নিজেকে জোর করে শান্ত করল ও। কাপা হাতে বিনিতার কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল একবার, গভীর শ্বাস নিল রাগটা ঠান্ডা করতে। চোখ দুটো ধীরে ধীরে নরম হয়ে এলো। মাথা ঝুঁকিয়ে বিনিতার ঠোঁটে চুমু খেলো আলতো করে। তুমি এখন সেফ, আমি আছি তো না? আর কেউ তোমার গায়ে হাত দেবে না, বিনিতা। ওই বাস্টার্ডটাকে তো আমি দেখে নেব। বিনিতার চোখ বেয়ে আবারও নীরব অশ্রু গড়ায়। অর্ণব ওর কপালে মুখ ঠেকিয়ে রাখে নিঃশব্দে, ওরা দুজন মিশে থাকে একই নিঃশ্বাসে। যেন বাইরের সব শব্দ থেমে গেছে, রয়ে গেছে শুধু এই নিস্তব্ধ আশ্রয়। আকাশটা তখন ধূসর নীল। পশ্চিমের আকাশে সোনালি আলো ঝিমিয়ে পড়ছে ধীরে ধীরে।
ঢাকার সড়কগুলো ডুবে গেছে সন্ধ্যার ভিড়ে। হাসপাতালের ব্যস্ত দীর্ঘ শিফট শেষে অর্ণব হাঁটছে একটু ধীরে ধীরে। এক হাতে স্টেথো ঝুলছে, আরেক হাতে ধরা একটা ছোট্ট কাগজে মোড়ানো রজনীগন্ধার মালা। আজ খুব হঠাৎ করেই মনে পড়েছিল বিকেলে। বিনিতা একবার বলেছিল, ফুলের গন্ধ আমার খুব প্রিয়, জানো। মনে হয় একটাই গন্ধ আছে যা সব ক্লান্তি ভুলিয়ে দেয়। এইটুকু মনে পড়তেই ওর মন ঠিক করেছিল, আজ কিছুতেই খালি হাতে ফিরবে না ও। একটা ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছে চারপাশে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মালাটা হাতে নিয়ে একবার গন্ধটা শুকল ও। ডোরবেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলো বিনিতাকে চমকে দেয়ার। 1 মিনিটের মাথায় বিনিতা এসে দরজা খুলল। দরজা খুলেই অর্ণবকে জড়িয়ে ধরতে গেল ও। অর্ণব তৎক্ষণাৎ পিছিয়ে গেল 2 কদম। উহু, সানফ্লাওয়ার। বিনিতা বলেই বসেছিল, অর্ণব হসপিটাল থেকে ফিরলে ওকে ছোঁয়ার ব্যাপারে অর্ণবের কঠোর নিষেধাজ্ঞা। তোমাকে কতবার বলেছি আমি হসপিটাল থেকে ফিরলে আমার কাছে আসবে না। কত রকম জার্মস থাকে, ভেতরে ঢুকতে ঢুকতে বলল অর্ণব। জানি সরি। বিনিতা একপাশে সরে ওকে ঢোকার জায়গা করে দিল। অর্ণব ওর কাছে এগিয়ে এলো। তারপর এক হাতে স্টেথোটা নামিয়ে রাখলো টেবিলের ওপর, অন্য হাতে ওর দিকে মালাটা বাড়িয়ে দিল। দেখো কি এনেছি তোমার জন্য। বিনিতা অবাক চোখে তাকিয়ে রইল ওর দিকে। রজনীগন্ধার মালা। ওর ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল হাসির রেখা। অর্ণব মাথা ঝাঁকানো। তারপর বলল, আজকে একটু শাড়ি পরবে, বিনি। বিনিতা অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। এখন? এই সন্ধ্যাবেলা? অর্ণব হাসল। প্লিজ। বিনিতার ঠোঁটের কোণের হাসিটা আরেকটু চওড়া হলো। তারপর কিছু না বলে ঘরের ভেতরে চলে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নিন, জনাব। অর্ণব ওয়াশরুম থেকে বের হতে হতে দেখল বিনিতা শাড়ির কুচি করার চেষ্টা করছে। খট করে ওয়াশরুমের দরজা খুলে যাওয়া শব্দ শুনেও তাড়াতাড়ি করে উল্টো ঘুরে দাঁড়ালো। এই আমার হয়নি তো এখনো, আপনি বের হয়েছেন কেন? ভেতরে যান। অর্ণবর দিকে এগোলো ধীরে ধীরে। ওর সামনে গিয়ে দাঁড়াতেই বিনিতার হাত ফসকে পড়ে গেল গোছানো কুচিগুলো। চোখ গোল গোল করে তাকালো ও। আপনাকে না ওয়াশরুমের ভেতরে থাকতে বললাম। আপনি এখানে কি করছেন? অর্ণবর দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিল। চোখে খেলা করছে দুষ্টুমির ঝিলিক। শাড়িটা আমি পরিয়ে দিই। হ্যাঁ। বিনিতা হা করে তাকলো ওর দিকে। বলেছি আমি পরিয়ে দিই। নননা আমি প্রপারক। বিনিতার মুখ লাল হয়ে উঠেছে ততক্ষণে। অস্থির হাতে শাড়িটা আবার গোছানোর চেষ্টা করতে করতে বলল। অর্ণব এক পা এগিয়ে এসে নিচু হয়ে শাড়ির খসে পড়া কুচিগুলো তুলতে তুলতে বলল, পারবে না, আমি করে দিচ্ছি। বিনিতার নিঃশ্বাস আটকে এলো এক মুহূর্তের জন্য। কি করতে চাইছে অর্ণব? অর্ণব কুচিগুলো হাতে নিয়ে উঠে দাঁড়ালো। গোছাতে গোছাতে বলল, চুপ করে দাঁড়াও, নড়াচাড়া করলে পারফেক্ট হবে না। বিনিতা লাল টুকটুকে গাল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, অন্যদিকে মুখ করে। আঁচলটা সরাও, এগুলো গুজে দেই। বিনিতা চমকে তাকালো ওর দিকে। মাকে দিন, আমি নিজেই পারবো। নিচু স্বরে বলল ও। অর্ণব ওর চোখের দিকে তাকিয়ে এক মুহূর্ত থামল। তারপর ঠোঁটের কোণে একরাশ দুষ্টু হাসি ফুটিয়ে বলল, পারবে জানি। কিন্তু আজকে আমি করতে চাই। ঠিক যেমন তুমি হঠাৎ করে আমার জন্য রাখতে চাও। তারপর অর্ণব নিজেই ওর আঁচলটা একপাশে সরিয়ে দিল। উন্মুক্ত হলো ওর মসৃণ উদর। বিনিতা চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে তাকালো। অর্ণব এক মুহূর্তের জন্য থমকে গেল যেন। দুচোখে ভর করল রাজ্যের নেশা। বিনিতার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ততক্ষণে। চোখের কোণে একরাশ সংকোচের ছায়া পড়েছে, তবুও ও চুপচাপ দাঁড়িয়ে রইল। অর্ণবকে না থামাতে পারল, আর না নিজে সরে যেতে পারল। অর্ণব হাত বাড়িয়ে ধীরে ধীরে কুচিগুলো গুজে দিল ওর তলপেটের কাছে। মন দিয়ে, যত্ন নিয়ে, ঠিক যেন এই কাজটাই ও বহুদিন ধরে করতে চেয়েছিল। ওর আঙুলগুলো ছুঁয়ে যাচ্ছে বিনিতার মসৃণ ত্বক, বিনিতা শিউরে উঠল এক দফা। কুচি গোজা শেষ হলে অর্ণব হাঁটু গেড়ে বসে ঠোঁট ছোঁয়ালো ওর মসৃণ পেটের উপর। বিনিতা আবার শিউরে উঠে খামচে ধরল অর্ণবের চুল। অর্ণব একবার ওর মুখের দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে গুছিয়ে দিল শাড়ির আঁচলটা। বিনিতা চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ নামিয়ে ফেলেছে নিচের দিকে। ওর গাল টুকটুকে লাল, নিঃশ্বাস অনিয়মিত, দৃষ্টি ঘুরছে এদিক সেদিক।
অর্ণব পেছনে থেকে ওর চুলগুলো ঘাড়ের একপাশে সরিয়ে দিয়ে কানের নিচে গরম নিঃশ্বাস ফেলে বলল, তোমার গলার ঠিক এইখানে একটা তিল আছে, জানো পনি। বিনিতা থেমে গেল, ওর কণ্ঠরোধ হয়ে গেল লজ্জায়। আমি কি? অর্ণবর কানের কাছে ফিসফিস করে বলল, তোমার খুব প্রিয় মানুষ। বিনিতা চুপচাপ শাড়ির আঁচলটা খামচে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। অর্ণব রজনীগন্ধার মালাটা ওর চুলে গুজে দিয়ে সামনে এসে তাকালো ওর লজ্জারাঙা মুখটার দিকে। হয়ে গেছে। এখন তুমি আয়নার সামনে যাও, আমিও দেখি আমার বানানো শিল্পকর্ম কেমন হলো। বিনিতা আয়নায় একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। ওর গালজোড়া রক্তিম, কিছু বলতে চেষ্টা করল কিন্তু কণ্ঠ যেন আটকে গেছে গলায়। অর্ণব পেছনে থেকে হাত রাখল ওর কোমরের দুপাশে। ওর চোখের দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, ইউ আর লুকিং সো প্রিটি অ্যান্ড ড্যাম হট। বিনিতা চোখ বড় বড় করে এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে ওর মুখ চেপে ধরল। চুপ করুন নির্লজ্জ লোক। অর্ণব ওর হাতে মৃদু কামড় দিল। আহ! অর্ণব ওর কোমরে মৃদু চাপ দিয়ে ওকে মিশিয়ে নিল বুকের সাথে। মাঝের সব দূরত্ব হারিয়ে গেল মুহূর্তেই। প্রশংসা করলেও দোষ। বিনিতার নিঃশ্বাস যেন জমে গেল। ততটাই বলে এমন নির্লজ্জের মতো কথা বলবেন? নির্লজ্জতার তো এখনো কিছু দেখোইনি বিনিতা নেওয়ার। বলতে বলতে চোখ টিপল অর্ণব। বিনিতার কোমর ছুঁয়ে থাকা অর্ণবের হাত দুটো উঠে এলো ওর ঠোঁটের কোণে। কেঁপে উঠল বিনিতা। অর্ণবের বৃদ্ধাঙ্গুল ওর ঠোঁটের কোণ ছুঁয়ে যেতে যেতে স্থির হলো ঠোঁটের উপরে এসে। ওর ঠান্ডা আঙুলে ধীরে ধীরে যেন জমে উঠছে বিনিতার শরীরের উষ্ণতা। অর্ণব আরেকটু এগিয়ে এল ওর কাছাকাছি। আস্তে আস্তে ওর ঠোঁট স্পর্শ করল বিনিতার ঠোঁটের নিচু কোণকে। বিনিতা চোখ বন্ধ করে ফেলল, খামচে ধরল অর্ণব শার্টের বুকের অংশ। অর্ণবের ঠোঁট আর একটু ঘেঁষল, তারপর অল্প অল্প স্পর্শে ধীরে ধীরে তার রেশ ছড়িয়ে পড়ল ঠোঁটের সর্বস্ব জুড়ে। বিনিতার শরীর শিহরিত হল, ঝাঁকুনি খেল পুরো শরীর। অর্ণব এক টানে ওকে কোলে তুলে ফেলল ওই অবস্থাতেই। বিনিতার কোমল হাতগুলো ভয়ে ওর গলা জড়িয়ে ধরল শক্ত করে। অর্ণবের বাহুডোরে আটকে থাকা বিনিতার হৃদস্পন্দন যেন বেড়ে চলেছে দ্রুত গতিতে। অর্ণব বিনিতাকে কোলে নিয়ে বিছানার কাছে এসে থামল। বিছানায় নামিয়ে শুইয়ে দিল সাবধানে। তারপর নিজেও ঝুঁকে পড়ল ওর ওপর। কপালে ছোট্ট একটা চুমু দিয়ে আবার দখল করল ওর ঠোঁটজোড়া। অর্ণবের ঠোঁটজোড়া বিনিতার ঠোঁট ছেড়ে এবার নেমে এলো বিনিতার কাঁধ জুড়ে। বিনিতা তখন এলোমেলো নিঃশ্বাস ফেলছে একের পর এক। অর্ণবের ঠোঁট কাঁধ ছুঁয়ে যেতেই বিনিতার শরীর যেন কেঁপে উঠল এক মুহূর্তে। ওর চোখ দুটো খুলে গেল সামান্য, বদলে গেল নিঃশ্বাসের ছন্দ। অর্ণব এক টানে সরিয়ে দিল ওর কাঁধের উপরে বিরাজমান শাড়ির আঁচল। আঁচলটা সরে যেতেই উন্মুক্ত হয়ে পড়ল ওর ফর্সা মসৃণ কাঁধ। বিনিতা ওর চোখ বুজে ফেলল, শ্বাস নিচ্ছে জোরে জোরে। ওর একটা হাত উঠে এলো অর্ণবের গলার কাছে, যেন ওকে সামলে রাখার শেষ চেষ্টায়। অর্ণব! ফু! অর্ণব চোখে প্রবল ঘোর নিয়ে গলার ভাঁজ থেকে মুখ তুলে তাকালো ওর চোখে। এই যে এত যত্ন করে যে শাড়ি পরালেন, কি লাভ হলো? এখন নিজেই আবার নষ্ট করে ফেলছেন। লাভ? এই যে আমি দেখলাম, মুগ্ধ হলাম, এটাই লাভ, ফিসফিস করে বলেই অর্ণব আবার ডুবে গেল ওর কৈবাদেশে। অর্ণবের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তীব্রভাবে, বিনিতার গা শিরশির করে উঠল। ও সজোরে খামচে ধরল বিছানার চাদরটা। বিনিতার নিঃশ্বাস তখন আরও গাঢ় হয়ে উঠেছে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল ও। ঠোঁট কাঁপছে, লজ্জায় রক্তিম হয়ে আছে গাল দুটো। অর্ণবের প্রতিটি স্পর্শ যেন দোলা দিয়ে যাচ্ছে ওর সমস্ত আত্মা জুড়ে। ঠিক সেই সময় অর্ণব জড়ানো গলায় ফিসফিস করল, যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্ব আছে। মেঘের মেয়ে, অত কাছে এসো না কোন দিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির। তার চেয়ে বরং দূরেই থেকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরেতেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ। কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। অর্ণবের বলিষ্ঠ হাত জোড়া সরল অঙ্গবিন্যাসে ঘিরে ধরল বিনিতার সুডৌল কোমর। দুজোড়া ঠোঁট মিলল আবার।
বিনিতা শিউরে উঠল, চোখ বন্ধ করে রাখা অবস্থায় গভীর স্পর্শের আবেগের ভাস্কর্যে হারিয়ে যেতে যেতে ওর কানের খুব কাছ ছুঁয়ে গেল একটা অস্ফুট হাস্কি স্বর। ভালোবাসি, বিনিতা। সমাপ্ত। গল্প শেষ। হেমন্তের গোধূলি। শেষ পর্ব। লেখনীতে আশফিয়া।